আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীর মানবিক শাখার আর যারা আজকে পরিণীতি ক্লাস করছো তাদেরকে প্রত্যেককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি নওশিন তাহসিন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, ঢাকা কলেজ, ঢাকা। আজকে তোমাদের সাথে আমি একটি নতুন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটি হচ্ছে গিয়ে আমি আজকে তোমাদের সাথে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা তৃতীয় অধ্যায়ে আমাদের নাম হচ্ছে মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য। এই চারটি বিষয়ের মধ্যে আমি আজকে তোমাদের সাথে মূল্যবোধ বা ভ্যালুস এই বিষয়টি নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা সবাই ক্লাসে ফিরে যাই। পৌরনীতি ও সুশাসন আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় কিছু বিমূর্ত বা কিছু অদৃশ্য বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করে। তো সেটির মধ্যে মূল্যবোধ হচ্ছে অন্যতম। তো একটি সামাজিকভাবে মানুষ যেহেতু সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করাই মানুষের অন্যতম রীতি। তো সমাজবদ্ধ মানুষ তাদের নিজেদের ব্যক্তিত্ব বিকাশের জন্য বা সামষ্টিগত আচরণের জন্যই তাকে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হয়। আর সমাজবদ্ধ হয়ে বসবাস করার জন্য মানুষকে কিছু নিয়ম নীতি অনুসরণও করতে হয়, এবং সেই নিয়ম নীতিগুলোকে অনুসরণ করার জন্য বা এই যে তার যে সামষ্টিক যে আচার ব্যবহারের যে সমষ্টি, এই সমষ্টিগুলোকে যেই জিনিসটির দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত হয়, আমরা সাধারণভাবে তাকেই বলে থাকি মূল্যবোধ। তো বলা হয়ে থাকে যে সমাজ বা রাষ্ট্র ব্যবস্থায় মূল্যবোধের ধারণা যত বেশি উচ্চ, সে সমাজ তত বেশি উন্নত বা প্রগতিশীল। তো সুশাসনের জন্য বা একটি রাষ্ট্রের গণতান্ত্রিক ভাবধারার বিকাশটা সঠিকভাবে পরিচালনার জন্য আমাদেরকে মূল্যবোধের ধারণাটি আমাদেরকে খুব নিবিড়ভাবে আমাদের সমাজ জীবনের সাথে সংযুক্ত করতে হবে। তো এখন আমাদের প্রত্যেকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গিয়ে আসলে সামাজিক মূল্যবোধ বলতে কি বোঝায়। আমাদের প্রত্যেকের যার যা নিজস্ব একটি চিন্তা, চেতনা, কর্ম পরিকল্পনা এবং সেই কর্ম পরিকল্পনা করার যে একটি ইচ্ছা, একটি ব্যক্তি বিশেষে প্রতিটি মানুষের এক একজনের এক এক রকম। আমরা যেরকমভাবে চিন্তা করি সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের কর্মকাণ্ডগুলো সমাজে পরিচালিত করি। তো এই যে আমাদের প্রত্যেকের ব্যক্তি বিশেষের আমাদের যার যা নিজস্ব কিন্তু একটি আলাদা চিন্তা চেতনা আছে, এবং একজনের চিন্তা চেতনার সাথে কিন্তু আরেকজনের চিন্তা চেতনা কখনো মিলে না। এই যে ব্যক্তি বিশেষে আমাদের প্রত্যেকেরই কিন্তু যার যা নিজস্ব ইচ্ছা, কর্ম পরিকল্পনা, চিন্তা চেতনাগুলোর যে সমষ্টি, সে সমষ্টির এই চিন্তাগুলোর ভিত্তিতেই কিন্তু আমরা আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডগুলো, আমাদের সমাজ জীবন, ছাত্র জীবন, পেশাগত জীবনে সেই চিন্তার কিন্তু প্রতিফলন আমরা ঘটাই। তো এই যে আমরা প্রতিফলনগুলো ঘটাচ্ছি আমরা আমাদের নিজস্ব চিন্তা ভাবনা, চিন্তা শক্তির ভিত্তিতে, এবং সেই অনুযায়ী যে আমরা কাজকর্মগুলো করছি, তো এটাকেই হচ্ছে এরই ভিত্তিতে আমরা আমাদের নিজস্ব মূল্যবোধ বা আমাদের নিজস্ব যে ভ্যালুস, কে কোন পরিবার থেকে বা কে কোন পারিবারিক পরিবেশ থেকে কি ধরনের মূল্যবোধ নিয়ে এসেছে সেটি আমরা দেখতে পাচ্ছি। তো যেমন তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে একজন ভালো ছাত্র সবসময় পড়াশোনা করে, এবং সে সবসময় তার একটি ইচ্ছা থাকে যে আমি সবসময় পরীক্ষায় ভালো ফলাফল করব। এই যে তার নিজস্ব, তার ভিতরে যে একটি ইতিবাচক চিন্তা ভাবনা, এবং এই ইতিবাচক চিন্তা ভাবনার তার প্রতিফলন তার ছাত্র জীবনে সে ঘটাচ্ছে, তার মানে তার একটি সুন্দর বা একটি ভালো মূল্যবোধের সমষ্টি তার মধ্যে আছে। তো এটিকেই আমরা সাধারণ ভাষায় বলে থাকি মূল্যবোধ। যে আমাদের যে চিন্তা বা যে সংকল্প আমাদের সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তি জীবনকে পরিচালিত এবং নিয়ন্ত্রিত করে থাকে, এবং এর ভিত্তিতে আমাদের সমগ্র জীবন অতিবাহিত হয়, এটাকে আমরা সাধারণভাবে বলে থাকি মূল্যবোধ। তো সামাজিক মূল্যবোধ বলতে আমাদের যে সব সুন্দরতম যে সামাজিক বৈশিষ্ট্যের প্রতিফলন আমরা দেখি, যেমন শিষ্টাচার, সদাচার, সময়ানুবর্তিতা, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, সৌজন্যবোধ, এই যে সমস্ত যে সুকুমার আর মানবীয় গুণাবলী সমষ্টি, যেগুলো নাকি প্রত্যেকটি ব্যক্তির
বিশেষে ভিন্নতর হয়ে থাকে, সেই সুকুমার মানবীয় সমষ্টির একটি সমষ্টিকেই আমরা বলে থাকি হচ্ছে সামাজিক মূল্যবোধ। তো সামাজিক মূল্যবোধের আমরা কিছু বৈশিষ্ট্য দেখতে পাই, যেমন বেশ কিছু সামাজিক যে মূল্যবোধকে, যেগুলোর ভিত্তিতে মূল্যবোধগুলো নির্ধারণ হয়ে থাকে। যেমন বলা হয় যে সামাজিক মূল্যবোধ হচ্ছে গিয়ে সমাজে মানুষের শ্রেণীবিভাগ করে বা সামাজিক মাপকাঠি। যেমন সমাজে মানুষের কর্মকাণ্ডের ভালো মন্দ বিচার করা, কোন ব্যক্তি ভালো, কোন ব্যক্তি মন্দ, কোন ব্যক্তি ভালো কাজ করছে, মন্দ কাজ করছে, মানুষের আচার ব্যবহার, ধ্যান ধারণা সবকিছুই কিন্তু তার মূল্যবোধের একটি প্রতিফলন। যে ইতিবাচক চিন্তা করবে তার কর্মকাণ্ডগুলো ইতিবাচক, যে নেতিবাচক চিন্তা ভাবনা করবে তার কর্মকাণ্ডগুলো কিন্তু ঠিক একইভাবে নেতিবাচকই হবে। এজন্য সামাজিক এই মাপকাঠি বা একজন মানুষকে সামাজিকভাবে বিচার করার একটি অন্যতম মানদণ্ড হচ্ছে মূল্যবোধ। এরপর আমরা জানি যে মূল্যবোধ আমাদের মানুষের নৈতিক দিকটাকে প্রাধান্য দেয়, যে আমাদের ভিতরকার প্রত্যেকের ভিতরে যে মানবীয় গুণাবলী আছে সেটি অবশ্যই কিন্তু কোনো এর সামাজিক মূল্যবোধের বিরোধিতা করা এটা কিন্তু কখনো বেআইনি না, কিন্তু এটি হচ্ছে কি আমরা বলতে পারি যে আমাদের নৈতিক যে মানবীয় গুণাবলী তার একটি অবক্ষয় হচ্ছে কেউ যদি মূল্যবোধকে অবজ্ঞা করে। এজন্য আমাদের যে নৈতিক দিকটাকেই মূল্যবোধ প্রাধান্য দিয়ে থাকে, যেটি নাকি অদৃশ্য, আমাদের প্রত্যেকের ভিতরের মানবীয় গুণাবলী, যেটি কখনো চোখে দেখা যায় না কিন্তু এটি অনুভবের বিষয়। সেই বিষয়টি নিয়ে মূল্যবোধ আলোচনা করে থাকে। মানুষের মূল্যবোধ সমাজের মানুষকে প্রত্যেককে ঐক্যবদ্ধ করতে সাহায্য করে। আমরা জানি মানুষ সামাজিকবদ্ধভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেকটি মানুষ একে অপরের সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা এগুলো কামনা করে, এবং এই যে কামনা করছে তার অর্থটা হচ্ছে একটি ব্যক্তি আরেকটি ব্যক্তির সাথে বা ব্যক্তিবর্গের সাথে বা গোষ্ঠীর সাথে সে একটি সম্বন্ধ তৈরি করতে চাচ্ছে, এবং এই সম্বন্ধের ভিত্তিতেই কিন্তু প্রত্যেকটি মানুষের ব্যক্তি জীবন বা সামাজিক জীবন কিন্তু পরিচালিত বা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এরপর আমরা জানি যে মূল্যবোধ আসলে ব্যক্তি বিশেষে বা সময় বিশেষে বিভিন্নতর হয়ে থাকে। যে সাধারণত দেখা যায় যে দেশ, জাতি, প্রকৃতি, সমাজ ব্যবস্থা সবকিছুর ভেদেই কিন্তু মূল্যবোধ বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন যে সকল উন্নত দেশের মূল্যবোধ বা ধ্যান ধারণাগুলো, রীতিনীতি, চালচলনগুলো এগুলো এক ধরনের, ঠিক আমাদেরও যে সকল দেশ উন্নয়নশীল দেশ তাদের রীতিনীতি, চালচলন, খাদ্যাভ্যাস এক ধরনের। আবার যারা একেবারেই দরিদ্র তাদের মূল্যবোধ বা চালচলনগুলো এগুলো কিন্তু পুরোপুরিভাবে ভিন্নতর, এবং এটা ব্যক্তি বিশেষে ভিন্ন হয়ে থাকে। মূল্যবোধ কিন্তু পরিবর্তনশীল, এটি কখনো স্থির না। কারণ আমরা বলতে পারি যে এক সময় যে হিন্দুদের সতীতা প্রথা, আবার আমাদের এক সময় ছিল বাল্যবিবাহ, যেটি নাকি এক সময় গ্রাম বাংলায় এবং সারা বাংলাদেশে একটি ভয়াবহ রূপ ধারণ করেছিল। কিন্তু সেটি এক সময় ছিল, কিন্তু আস্তে আস্তে সেই দিক থেকে আমরা পরিবর্তিত হয়ে আসছি। আমাদের চিন্তা ভাবনাগুলো বা মানসিক যে ধ্যান ধারণাগুলো সেগুলো আসলে পরিবর্তন ঘটছে, এবং এটি সময়ের সাথে সাথে মূল্যবোধগুলোর পরিবর্তন হয়। মূল্যবোধ কখনো আমরা একটি মূল্যবোধ কখনো সব সময়ের জন্য আমরা দেখে থাকি বা দেখব এই ধরনের কখনো হয় না। এই জন্য মূল্যবোধগুলো স্থান, কাল, পাত্রভেদে পরিবর্তন হয়ে থাকে। তো মূল্যবোধের গণতান্ত্রিক মূল্যবোধগুলো আমাদের মধ্যে জাগ্রত করতে হলে আমাদের কিছু উপাদানের প্রয়োজন। কোন কোন উপাদানগুলো আমাদের মধ্যে তৈরি করলে আমরা বলতে পারি যে আমাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ লাভ হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে এখন তোমাদের সাথে আমি আলোচনা করব। যে আমাদের মধ্যে নীতি এবং ঔচিত্য বোধের বিকাশ সাধন করাতে হবে। তো সমাজে মানুষ একটি সুস্থ স্বাভাবিক পরিবেশে এবং একটি সুন্দর রাষ্ট্রীয় পরিবেশের মধ্যে বসবাস করতে আগ্রহী। তো এই যে আমাদের নৈতিকতার সাথে মূল্যবোধের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা প্রত্যেকেই জানি কোনটি সমাজ এবং রাষ্ট্রের জন্য ইতিবাচক এবং কোনটি সমাজ এবং রাষ্ট্রের জন্য নেতিবাচক দিক। তো যে বিষয়গুলোকে ইতিবাচক দিক, সেই বিষয়গুলোকে মেনে আমরা যদি সেই অনুযায়ী আমরা কাজ করি, তার অর্থ এই যে আমাদের মধ্যে নীতি এবং যে ঔচিত্যবোধ বা কোনটি করা উচিত তার একটি বিকাশ সাধন হয়েছে। আর কেউ যদি
তার নিজের মানসিক দিক থেকে বা তার নৈতিক গুণাবলীর ভালো থাকার পরও সে যদি খারাপ কাজের দিকে আগ্রহ প্রকাশ করে, তখন আমরা বলতে পারি যে তার নৈতিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে, মানে সে খারাপ দিকে সে পরিচালিত হচ্ছে। তো এজন্য মূল্যবোধ আমাদের নীতি ও ঔচিত্য বোধ সম্বন্ধে আমাদের শিক্ষা দেয়, কোনটা আমাদের নীতিগত দিক থেকে কোনটা ঠিক এবং কোনটা আসলে উচিত এবং অনুচিত তার একটি পার্থক্য নির্দেশ করতে আমাদের মূল্যবোধ আমাদের শিক্ষা দিয়ে থাকে। সামাজিক ন্যায় বিচারের সামাজিক ন্যায় বিচারের মানদণ্ডটা আমরা মূল্যবোধ দ্বারা আমরা পেয়ে থাকি, যে সমাজে সাধারণত সামাজিক ন্যায় বিচার বলতে বোঝা যায় যে সমাজে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সকলের সমাজে বসবাসকারী প্রত্যেক মানুষের জন্য যেন সকলে যে সুবিচার পাওয়ার অধিকার, আইনের সমান আশ্রয় লাভ করার অধিকার, সমাজে প্রত্যেকের যদি সমাজ কর্তৃক সঠিকভাবে যদি আইনের আশ্রয় পেয়ে থাকে বা সামাজিক ন্যায় বিচার যদি পেয়ে থাকে, তাহলেই আমরা বলতে পারবো যে একটি জাতি বা একটি রাষ্ট্র সঠিক মূল্যবোধের দিকে অগ্রসর হচ্ছে। আরেকটি জিনিস যেটি নাকি মূল্যবোধের নীতি নির্ধারক হিসেবে কাজ করে, সেটি হচ্ছে শৃঙ্খলাবোধ। আমাদের অন্যতম একটি মানবীয় গুণাবলী। যে জাতি বা যে রাষ্ট্র যত বেশি সুশৃঙ্খল, সে জাতি বা রাষ্ট্র তত বেশি উন্নত। তো একটি জাতির শৃঙ্খলা বোধ থেকেই কিন্তু আমরা তার উন্নতির শিখরে তাকে পৌঁছে নিতে পারি। এবং সমাজে একটি বিশৃঙ্খল সমাজ বা একটি বিশৃঙ্খল জাতি কিন্তু সমাজ এবং রাষ্ট্র উভয়ের কাছেই কিন্তু এটি অভিশাপ স্বরূপ। যেমন আমরা সর্বক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এই শৃঙ্খলাবোধের পরিচয় দেখতে পারি, যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস আদালত প্রত্যেকেরই একটি নির্দিষ্ট নিয়ম আছে এবং সেই নিয়মের অধীনে কিন্তু প্রত্যেকেই কাজ করছে, কেউ কিন্তু নিয়মের বাইরে না। এবং এটি হচ্ছে মূল্যবোধের আরেকটি পরিচয়, যে যদি কারোর মধ্যে বা কোনো ব্যক্তি বিশেষের মধ্যে শৃঙ্খলা বোধের পরিচয় আমরা দেখি, তখনই আমরা বলতে পারবো যে তার মধ্যে আসলে সঠিক ইতিবাচক মনোভাব প্রকাশিত হচ্ছে। এরপর হচ্ছে গিয়ে সহযোগিতা বা সহনশীলতা ও সহমর্মিতা। পরের প্রতি সহনশীল থাকা, এর অর্থ হচ্ছে গিয়ে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির প্রতি সহনশীল থাকতে হবে, প্রত্যেকের মতামতকে শ্রদ্ধা করতে হবে, অন্যের মতামত বা অন্যের মনোভাবকে সহ্য করার মতো বা শোনার মতো মানসিকতা থাকতে হবে, অনেক বেশি ধৈর্যশীল থাকতে হবে এবং সকলের তরে সকলের আমরা প্রত্যেকের আমরা পরের তরে। এই যে একটি সহমর্মিতাকে প্রতিষ্ঠিত করবার যে একটি স্লোগান, সেই স্লোগানটাকে সমাজ এবং রাষ্ট্র সকল ক্ষেত্রে সমানভাবে তাকে প্রতিষ্ঠিত করতে হবে। মূল্যবোধকে নির্ধারণ করতে হলে আমাদের শ্রমের মর্যাদা দিতে হবে। পৃথিবীতে কোনো শ্রমিক কখনো কিন্তু ছোট করে দেখার নাই। একজন দিনমজুরের শ্রম থেকে শুরু করে একজন বড় ব্যবসায়ী শ্রম, প্রত্যেকের শ্রম দেওয়ার ধরন হয়তো ভিন্ন, কিন্তু প্রত্যেকেই কিন্তু সমাজের জন্যই কিন্তু কন্ট্রিবিউশন করছে। তো এই বিষয়টিকে মাথায় রাখতে হবে এবং প্রত্যেকে যার যার স্বার্থ এবং সামর্থ্য এবং যোগ্যতা অনুযায়ী কিন্তু সমাজের জন্য কিন্তু কন্ট্রিবিউশন করছে। তো এই জন্য প্রত্যেকেরকে তার যার নিজস্ব শ্রমের মর্যাদা প্রদান করতে হবে। আমাদের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, ব্যক্তির মধ্যে, জাতির মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা যখন সুশাসন পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে আইনের শাসন বলতে বোঝানো হয় যে এমন একটি ব্যবস্থা যে প্রত্যেকেই আইনের অধীনে, কেউ আইনের বাইরে নয় এবং শাস্তিমূলক এবং কেউ দোষী সাব্যস্ত না হলে কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এটি হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করবার নীতি। এবং সঠিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে হলে, সঠিক মূল্যবোধের ভিত্তিটাকে মজবুত করতে হলে অবশ্যই আইনের শাসনটাকে বিরাজ করতে হবে। এছাড়া নাগরিকদের মধ্যে সচেতনতা বোধ বাড়াতে হবে এবং কর্তব্যবোধ। প্রত্যেকটি নাগরিক তার নিজস্ব অধিকার এবং দায় দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে। রাষ্ট্র তাকে যে সকল দায় দায়িত্বগুলো দিয়েছে সেগুলো অবশ্যই তাকে পালন করতে হবে। ঠিক একইভাবে রাষ্ট্র তাকে যে সকল অধিকারগুলো
গুলো ভোগ করার জন্য অনুমতি দিয়েছে, সেই অধিকারগুলো সম্পর্কেও তাকে সচেতন হতে হবে। তো একজন সচেতন এবং একজন 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 দায়িত্বশীল নাগরিক, যাকে আমরা বলি সুনাগরিক, সে তার নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকে এবং সাথে সাথে সে কিন্তু দেশের জন্য কিন্তু কাজ করে। তো এই সকল উপাদানগুলো অবশ্যই মূল্যবোধের নির্ধারক বা আমরা মূল্যবোধের বিচার করার আমরা একটি ভিত্তি হিসেবে আমরা বলতে পারি। তো এখন আমরা আলোচনা করব যে আসলে মূল্যবোধকে আমরা বিভিন্ন রকম শ্রেণীতে ভাগ করে থাকি। মূল্যবোধ বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন এখানে 7 ধরনের মূল্যবোধের কথা আমরা আলোচনা করেছি। প্রথমটি হচ্ছে আমাদের সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ হচ্ছে সেই ধরনের একটি মূল্যবোধ যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প বা আমাদের মানসিক যে ধ্যান ধারণা, যেটি নাকি আমাদের সমাজ এবং পারিবারিক জীবনকে নিয়ন্ত্রিত করে, সেটিকে আমরা বলতে পারি যে সামাজিক মূল্যবোধ। যেমন আমরা সমাজে বসবাস করতে গেলে আমরা আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কর্মক্ষেত্র এবং ছাত্র জীবন প্রত্যেকটি ধাপে আমরা এক এক ধরনের মূল্যবোধের আমরা পরিচয় দিয়ে থাকি এবং যদি আমরা এই মূল্যবোধগুলোর যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের দেখব যে এই মূল্যবোধগুলো আমরা পালন করি এজন্য কারণ আমাদের প্রত্যেকের মধ্যে শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, ব্যক্তি স্বাধীনতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ এবং এই বিষয়গুলোর যে সুকুমার বৃত্তি যেটি আমরা দেখে থাকি, সেটি কিন্তু আসলে এই সামাজিক মূল্যবোধেরই কিন্তু একটি অংশ। এবং আমরা সমাজে বসবাস করতে হলে আমরা প্রত্যেকে একজনের প্রতি সহযোগিতামূলক মনোভাব থাকে, সহনশীলতা মনোভাব থাকে। আমাদের পারিবারিকভাবে ঠিক একইভাবে আমরা যখন স্কুল কলেজে যাই তখন আমাদের বন্ধুবান্ধবদের সাথেও কিন্তু আমাদের এই মূল্যবোধটারই কিন্তু চর্চা হয়। এটাকে আমরা বলি সামাজিক মূল্যবোধ। বা আমরা সমাজে বসবাস করতে হলে, সামাজিক জীব হিসেবে থাকতে হলে আমাদের এই সকল মানবীয় গুণাবলী আমাদের থাকতে হবে। এরপরে আমরা দেখি সেটি হলো রাজনৈতিক মূল্যবোধ। রাজনৈতিক মূল্যবোধ হচ্ছে সেই ধরনের মূল্যবোধ যে সকল চিন্তা, চেতনা, লক্ষ্য, সংকল্প আমাদের সমগ্র রাজনৈতিক জীবনকে নিয়ন্ত্রিত করে বা পরিচালিত করে আমরা বলতে পারি। যেমন সকলের প্রতি, রাজনৈতিক দলগুলোর প্রতি সহনশীল থাকা, শিষ্টাচার, সৌজন্যতা বোধ, দায়িত্বশীলতা, সরকারকে, রাজনৈতিক দলগুলোকে একটি দায়িত্বশীলতার নীতিতে অনুসরণ করা, রাজনৈতিক জবাবদিহিতার মানসিকতা তৈরি করা। এছাড়া বিরোধী দলের বিপরীতে বা বিরোধী দলের বিপক্ষে যে কোনো বৈরী মতামত বা মনোভাব প্রকাশ করা থেকে বিরত থাকা, সংখ্যালঘুদের নির্যাতন নিপীড়ন না করা, সকলের মতামতকে শ্রদ্ধা প্রদর্শন করা, রাজনৈতিক দলগুলোর মধ্যে স্থিতিশীলতার মানসিকতা তৈরি করা। এই যে আমাদের রাজনীতিকে একটি সঠিক পথে বা একটি শান্তিপূর্ণ পরিস্থিতিতে নিয়ে যেতে হলে আমাদের নিজেদের মধ্যে যে সকল চিন্তা চেতনা বা আমাদের মানসিকতার যে পরিবর্তনগুলো, ইতিবাচক মানসিকতার যে পরিবর্তনগুলো প্রয়োজন, সেটি হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ। এরপর আমরা দেখি হচ্ছে গিয়ে আমাদের আছে ধর্মীয় মূল্যবোধ। ধর্মীয় মূল্যবোধ হচ্ছে যে সকল চিন্তা ভাবনা, লক্ষ্য, সংকল্প আমাদের ধর্মীয় জীবনকে নিয়ন্ত্রিত এবং পরিচালিত করে, সেইটাকে আমরা বলি ধর্মীয় মূল্যবোধ। যেমন অপরের ধর্মকে শ্রদ্ধা প্রদর্শন করা, জোরপূর্বক কাউকে ধর্ম গ্রহণ করা থেকে বিরত রাখা এবং সকলকে রাষ্ট্রীয়ভাবে কোনো বিশেষ ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে প্রচার করা থেকে বিরত থাকা, কোনো বিশেষ গোষ্ঠীকে বা কোনো বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান পালন করা থেকে বিরত রাখা। তো এই সকল যে দিকগুলো, যেটি নাকি স্বাধীনভাবে প্রত্যেকে যার নিজস্ব ধর্মটা যখন সঠিকভাবে পালন করতে পারে, তখনই আমরা বলতে পারি হচ্ছে গিয়ে ধর্মীয় মূল্যবোধটা যথার্থভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এরপর আমরা দেখি যে সাংস্কৃতিক মূল্যবোধ, যে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু কিছু কালচারাল দিক থাকে, যে চিন্তা ভাবনা, লক্ষ্য আমাদের সাংস্কৃতিক জীবনকে নিয়ন্ত্রিত এবং পরিচালিত করে, সেটিকে আমরা বলি সাংস্কৃতিক মূল্যবোধ। যেমন হচ্ছে গিয়ে প্রত্যেকে যা নিজস্ব একটি আচার ব্যবহার,
কালচার আছে এবং সব ধরনের সংস্কৃতি চর্চাকে উৎসাহ প্রদান করা এবং সেগুলোর প্রতি সামাজিক এবং 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 রাষ্ট্রীয়ভাবে কোনো বিশেষ সংস্কৃতির চর্চা পালন করা থেকে বিরত রাখার যে মানসিকতা সেটিকে পরিত্রাণ করা সংস্কৃতির নামে। অবশ্য এক্ষেত্রে একটি জিনিস লক্ষণীয় যে সংস্কৃতির নামে যেন অপসংস্কৃতি না হয় এবং অপসংস্কৃতির চর্চা অথবা পশ্চিমা সংস্কৃতির যে নেতিবাচক দিকগুলোকে সেটিকে অবশ্যই পরিহার করতে হবে। এছাড়া সকল সংস্কৃতির মধ্যে একটি ঐক্যতার সম্পর্ক স্থাপন করার মাধ্যমে প্রত্যেক সংস্কৃতিকে একটি বিশেষ মর্যাদা প্রদান করা, এটিকে আমরা বলি সাংস্কৃতিক মূল্যবোধ। এরপর আমাদের আছে অর্থনৈতিক মূল্যবোধ। যে চিন্তা ভাবনা লক্ষ্য সংকল্প আমাদের অর্থনৈতিক জীবনকে নিয়ন্ত্রিত করে সেটিকে আমরা বলি অর্থনৈতিক মূল্যবোধ। যেমন আমাদের কিছু কিছু কর্মকাণ্ড আমাদের অর্থনৈতিক জীবনের সাথে সরাসরিভাবে যুক্ত, বা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের কিছু বিধি নিষেধ বা নিয়মকানুনের সমষ্টি আমরা দেখতে পারি। যেমন আর্থিক লেনদেন, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে বা শিল্প কারখানা স্থাপন করার ক্ষেত্রে এ সকল বিষয় সরাসরিভাবে যুক্ত। তা আমাদের অর্থনীতির যে ভিতটাকে সেটাকে মজবুত করার জন্য যে আমাদের মধ্যে ভিতরকার যে একটি মানসিকতা সেটার যে পরিবর্তন আনা, সেটাকে আমরা বলি অর্থনৈতিক মূল্যবোধ। এছাড়া আরেকটি মূল্যবোধ যেটি সম্বন্ধে এখন আলোচনা করব সেটি হচ্ছে আধুনিক মূল্যবোধ, বা আমাদের কিছু কিছু মূল্যবোধ যেটি নাকি সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয় এবং সেই মূল্যবোধগুলো কিন্তু কখনো কিন্তু স্থায়ী না, এগুলো নিয়ত পরিবর্তনশীল। এবং এই নিয়ত পরিবর্তনশীল মূল্যবোধগুলোকে আমরা কিন্তু কখনো এক জায়গায় কখনো স্থায়ী তাকে কখনো করতে পারি না। যেমন এক সময় সতীদাহ প্রথা ছিল কিন্তু বর্তমানে এটি নেই। এবং এই যে আমাদের আধুনিকতার সংস্পর্শে বা আধুনিকতার আমাদের শিক্ষার হার, আমাদের মানসিকতার পরিবর্তন, এই সকল কিছুর জন্য আমাদের মূল্যবোধগুলো দিন দিন কিন্তু পরিবর্তন হচ্ছে, সেটিকে আমরা বলে থাকি আধুনিক মূল্যবোধ। তো এখন সর্বশেষ মূল্যবোধ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। যে আসলে গণতান্ত্রিক মূল্যবোধটা হচ্ছে মানুষের প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রের জনসাধারণের একটি বিশেষ একটি মূল্যবোধ, যে মূল্যবোধের মাধ্যমে বা যে চিন্তার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক পরিবেশটাকে আরো বেশি সুন্দর হবে, গণতান্ত্রিক পরিবেশটা আরো বেশি সহনশীল হবে এবং সরকার এবং জনসাধারণ প্রত্যেকের জন্য একটি সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার বিকাশ লাভ করবে। এই ধরনের একটি মূল্যবোধকে আমরা বলে থাকি গণতান্ত্রিক মূল্যবোধ। তো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করতে হলে সরকার এবং জনসাধারণ উভয়কেই কিন্তু কিছু কিছু বিশেষ গুণের সমাহার বা বিশেষ গুণের যে বৈশিষ্ট্যের প্রতিফলন আমাদের মধ্যে ঘটাতে হয়, বা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করতে হলে আমাদের কিছু কিছু জিনিস বা কিছু কিছু মূল্যবোধ, সেই মূল্যবোধগুলো আমাদের মধ্যে জাগ্রত করতে হয়। যেমন আমাদের মধ্যে সরকার এবং জনসাধারণের মধ্যে অবশ্যই সহনশীলতার মনোভাব পোষণ করতে হবে, সরকারকে বিরোধী দলের প্রতি সহনশীল হতে হবে, বিরোধী দলকেও সরকারের প্রতি সহনশীল হতে হবে। ঠিক একইভাবে জনসাধারণের মধ্যেও সেই ধৈর্যের প্রতিফলনটা ঘটাতে হবে, যেন তারা সরকারকে সময় দেয় কোনো একটি ভালো কাজ করার। প্রত্যেকের মধ্যে আত্মসংযম, সহমর্মিতা থাকতে হবে, কারণ দেশ শুধুমাত্র কিন্তু সরকারের না, দেশ জনসাধারণ, সরকার, বিরোধী দল প্রত্যেকের। তো রাষ্ট্র যেহেতু প্রত্যেকের ঊর্ধ্বে, এজন্য একটি রাষ্ট্রকে সফলভাবে বা রাষ্ট্রের সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে জনসাধারণ, সরকার এবং বিরোধী দল প্রত্যেকের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা, একজনের প্রতি আরেকজনের মধ্যে সহমর্মিতা এবং শৃঙ্খলাবোধ, সবচেয়ে গুরুত্বপূর্ণ শৃঙ্খলাবোধ এবং আইনের শাসন গণতান্ত্রিক মূল্যবোধের একটি অন্যতম উপাদান। কারণ শৃঙ্খলাবোধ আমরা আগে জেনেছি যে জাতি যত বেশি শৃঙ্খল সেই জাতি কিন্তু তত বেশি উন্নত। এজন্য একটি জাতিকে
শৃঙ্খলতার দিকে নিয়ে যেতে হবে, এবং এক্ষেত্রে শুধু সরকার একার পক্ষে করতে পারবে না, তাকে অবশ্যই জনসাধারণকেও সেই নিয়ম নীতিগুলো মেনে সেই অনুযায়ী তাকে তাকে সামনে চলতে হবে। এবং গণতান্ত্রিক মূল্যবোধ বা সুষ্ঠু গণতন্ত্রের চর্চা বিকাশ করতে হলে রাষ্ট্রে অবশ্যই আইনের সঠিক শাসন বিরাজ করতে হবে। জনগণের মধ্যে বা নাগরিকদের মধ্যে মধ্যে সচেতনতা বোধ বাড়াতে হবে। প্রত্যেকটি নাগরিক যেন তার নিজস্ব অধিকার সম্বন্ধে এবং তাদের গণতান্ত্রিক চেতনা এবং ভাবধারা সম্পর্কে যেন সচেতন থাকে, এবং সেই সচেতনতার যেন বিকাশ ঘটায় তার নিজস্ব কর্মকাণ্ডের মাধ্যমে, সেই দিকটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ গণতান্ত্রিক মূল্যবোধের একটি অন্যতম উপাদান। যে গণতান্ত্রিক মূল্যবোধ বা একটি সুষ্ঠু গণতন্ত্রের চর্চার বিকাশ লাভ করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বেশি সেই সহনশীলতার মনোভাব তৈরি করতে হবে, এবং তাদের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক তৈরি করতে হবে। রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের থেকে দূরে সরে নয়, বরং প্রত্যেকে একসাথে হয়ে দেশের জন্য বা দেশের জনসাধারণের জন্য তাদেরকে কাজ করতে হবে। এবং জনগণকে অবশ্যই নির্বাচনের পর নির্বাচনের রায় মেনে নেওয়ার একটি মানসিকতা থাকতে হবে, কারণ আমাদের উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে আমরা দেখতে পারি যে নির্বাচনের পরবর্তী সময় নির্বাচনকে কেন্দ্র করে অনেক বেশি রাজনৈতিক অস্থিতিশীলতা বা নির্বাচনের রায়কে বয়কট করার একটি মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়ে যায়। এবং এই বিষয়টি কিন্তু সুষ্ঠু গণতন্ত্র বা গণতান্ত্রিক মূল্যবোধের কিন্তু পুরোপুরি পরিপন্থী একটি ব্যাপার, কারণ গণতান্ত্রিক মূল্যবোধটাকে জাগ্রত করতে হলে বা গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ লাভ করতে হলে মানুষকে অবশ্যই নির্বাচনের ফলাফল বা নির্বাচনের রায় মেনে নেওয়ার মতো মানসিকতা বা সেই ধরনের একটি সামর্থ্য তাদেরকে থাকতে হবে। তাহলেই আমরা বলতে পারবো যে একটি রাষ্ট্রে একটি সুষ্ঠু গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ লাভ করেছে। এখন গণতান্ত্রিক মূল্যবোধের আসলে কেন আমাদের জন্য প্রয়োজন, গণতান্ত্রিক মূল্যবোধ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কেন উপকারী বা একটি উপযোগী একটি শাসন পদ্ধতি আমরা বলতে পারি। আমরা জানি যে গণতান্ত্রিক মূল্যবোধ হচ্ছে জাতীয় উন্নতির চাবিকাঠি। একটি জাতিকে যে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে অবশ্যই সুষ্ঠু গণতন্ত্রের চর্চা করতে হবে এবং গণতন্ত্রের বিকাশ সাধন করতে হবে। সুষ্ঠু গণতন্ত্রের চর্চা ছাড়া কখনো জাতি উন্নতির শিখরে কখনো পৌঁছতে পারে না। আমাদের জাতীয় সভ্যতা, ঐক্য এবং ঐতিহ্যের ভিত্তি হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। প্রত্যেকটি রাষ্ট্রেরই তার নিজস্ব একটি গণতান্ত্রিক কিন্তু একটি ইতিহাস আছে, ঠিক আমাদেরও আছে। আমরা 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে কিন্তু একটি স্বাধীন সার্বভৌম দেশ আমরা উপহার পেয়েছি, এবং সেই দেশটিকে সুন্দরভাবে সামনে নিয়ে যাওয়ার জন্য, একটি উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য আমাদের অবশ্যই নিজেদের সভ্যতা এবং ঐতিহ্যের প্রতি আমাদের একটি গর্ব আছে, এবং তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের গণতান্ত্রিক বোধটা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে, কারণ এই গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে আমরা দেশকে উন্নতির শিখরে পৌঁছে নিতে পারবো। গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের মধ্যে দেশাত্মবোধের জন্ম দেয়, আমাদের মধ্যে দেশমাতৃকার প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার যে একটি নিদর্শন, সেটি গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে আমরা পেয়ে থাকি। আমাদের মধ্যে জবাবদিহিতার মানসিকতা তৈরি করবার জন্য এবং একটি দায়িত্বশীল আচরণ, প্রত্যেকটি নাগরিককে একটি দায়িত্বশীল ভূমিকা এবং সরকারকে একটি জবাবদিহির মনোভাবের মধ্যে নিয়ে আসার জন্য আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের গুরুত্ব প্রদান করে। কারণ গণতান্ত্রিক মূল্যবোধ গণতন্ত্রের সব ইতিবাচক মূল্যবোধ নিয়ে আলোচনা করে, এবং সব ইতিবাচক মূল্যবোধের মধ্যেই কিন্তু আছে সরকার এবং জনসাধারণ উভয়কে দায়িত্বশীল এবং জবাবদিহি করতে হবে। এছাড়া আমাদের যে সামাজিক বন্ধন বা আমাদের জাতীয় ঐক্য যেটি আছে, আমরা নিজেদের একটি পারিবারিকভাবে যেমন আমরা একটি বন্ধনে আবদ্ধ, ঠিক আমরা রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমরা একটি বন্ধনে আবদ্ধ। সেটি হচ্ছে আমরা প্রত্যেকে বাংলাদেশের নাগরিক বা প্রত্যেকে একটি জাতির একটি নাগরিক, এবং এই যে আমাদের একটি বিশাল বন্ধন, সেই বন্ধনের মাধ্যমে কিন্তু আমাদের জাতীয় ঐক্য তৈরি করতে বা নিজ দেশের প্রতি কিন্তু আমাদের ভক্তি বা শ্রদ্ধা তৈরি করতে কিন্তু আমাদের সাহায্য করে। এছাড়া আমাদের অনেক বেশি উদার এবং সহনশীল হতে শিক্ষা দেয়, কারণ আমাদের মধ্যে যখন
সব মানবীয় গুণাবলীর বিকাশ ঘটবে, তখন কিন্তু কেউ আর কখনো হিংস্র মানসিকতার তাকে নিয়ে কিন্তু থাকতে পারবে না। প্রত্যেকে কিন্তু উদার এবং অপরের প্রতি কিন্তু সহনশীল তাকে হতেই হবে, এবং গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের সেই বিষয়টি নিয়েই আমাদের শিক্ষা দেয়। এছাড়া আমাদের নিয়মতান্ত্রিক উপায়ে যে সরকার পরিবর্তন, সরকারের প্রত্যেকের যার যার একটি নির্দিষ্ট একটি মেয়াদ আছে, একটি সময়সীমা আছে, এবং সেই সময়সীমা অতিক্রম করার পরে পরবর্তীতে আবার নির্বাচন হবে এবং আরেকটি নির্বাচিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এবং এই যে একটি নিয়মতান্ত্রিক উপায়, সেই নিয়মতান্ত্রিক উপায়ের প্রতি রাষ্ট্রের সরকার এবং জনসাধারণ উভয়কে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ বা মূল্যবোধ আমরা যেটিই বলি না কেন, সেটিই কিন্তু সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে একটি গণতান্ত্রিক সুষ্ঠু গণতন্ত্রের চর্চায় বা বিকাশ লাভ করতে কিন্তু একটি অন্যতম উপাদান। তো গণতান্ত্রিক মূল্যবোধ একটি একটি জাতিতে অবস্থিত যে সকল জনসাধারণ আছে, সের মধ্যে সরকার, জনসাধারণ, এরপর যারা বিরোধী দল, প্রত্যেককে কিন্তু সবসময় ভালো দিকগুলোর কিন্তু শিক্ষা দেয়। আর আমরা যারা জনসাধারণ, আমাদেরকে অবশ্যই সেই নেতিবাচক দিকগুলোকে পরিহার করে মূল্যবোধের সেই ইতিবাচক দিকগুলোর দিকে আমরা যেন ধাবিত হই, সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। কারণ নেতিবাচক দিকগুলো আমাদের সবসময় আকর্ষণ করবে, কিন্তু এগুলিকে পরিহার করে আমাদের অবশ্যই মূল্যবোধের ইতিবাচক দিকগুলো আমাদেরকে দেখতে হবে, এবং তাহলেই একটি দেশ এবং একটি জাতি একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন।